গ্রামীণ টেলিকমের কর্মীদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু করেছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 4-এর আদালতে ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আদালতের আদেশের পর ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এছাড়া আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধা ঘন্টা লোহার খাঁচায় থাকতে হওয়ায় ক্ষোভ জানান এই নোবেলজয়ী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ডক্টর ইউনূসের মামলা এবং এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আসতে চাই যে লোহার খাঁচার প্রসঙ্গে আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধ ঘন্টা লোহার খাঁচায় থাকতে হয়, ক্ষোভ জানিয়েছেন ডক্টর ইউনূস। লোহার খাঁচায় কি সবাইকেই দাঁড়াতে হয়, কেন দাঁড়াতে হয়, এবং এই লোহার খাঁচার এটি কবে থেকে বাংলাদেশের আদালতে শুরু হলো? ধন্যবাদ আপনাকে। লোহার খাঁচা যেটি বললেন, এটি নিউ ইনভেনশন। এখানে আমাদের দেশে প্রায়শই অনেক জঙ্গি ধরা হয়, জঙ্গিদেরকে আনা হয়, এইসব কনসেপ্ট থেকেই সম্ভবত এগুলো বানানো হয়। তবে আগে এই কাঠের একটি উন্মুক্ত জায়গায় অ্যাকিউজরা দাঁড়াতো, যারা বেইল পেত, বেইলে থাকতো, তাদের জন্য রাখা হতো। এখন যেটি এটি এটি আসলে দেখতে শোভনও না, আমাদেরও একটু খারাপ লাগে, আমরাও একটু বিব্রত হই, কারণ সারা পৃথিবীর লিগ্যাল সিস্টেম এগুলো অনেক উন্নত হয়েছে, অনেক মার্জিত হয়েছে, অনেক ভদ্র হয়েছে, অনেক শোভন হয়েছে। নিউ ইনভেনশন লোহার খাঁচাটা আমি ব্যক্তিগতভাবেও আইনজীবী হিসেবে মনে করি এটি তো ঠিক হচ্ছে না। এছাড়া ডক্টর ইউনূসের সাথে যারা যান তারা কোনো না কোনোভাবেই বিখ্যাত লোকই, শিক্ষিত লোক, তাদের কোনো ক্রিমিনাল অফেন্সও নাই, পিসিপিআর নাই, ওনারা পালিয়ে যাবেন এরকম আশঙ্কা তো নেই। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস 1 নম্বর আসামি, বাকিদেরকে খাঁচায় রাখবে, ওনাকে অনুরোধ করলো যে উনি বাইরে থাকবেন, এটিও উনি স্বাভাবিকভাবে নেননি যে আমি 1 নম্বর, আমাকে একটু বাইরে রাখলো, বাকিদের ভিতরে রাখলো। তো এই খাতিরটা উনি নেননি, উনি ভিতরে গিয়ে উষ্ম প্রকাশ করেছেন, করতেই পারেন। আর ডক্টর ইউনূসের ব্যাপারে ধরেন আমাদের আইনমন্ত্রী মহোদয় যে বিদেশিদের কাছেও ব্রিফ করতে হওয়া মানেই তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, আর উনি তো গুরুত্বপূর্ণ লোক, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ওনাকে খাঁচায় যাওয়াটা বা খাঁচায় থাকাটা এটি শোভন নয় বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার ওমর ফারুক, মামলায় জড়িয়ে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পাবলিক তো কম্পেয়ার করে অন্যান্য মামলাগুলো কিভাবে হয়, কি গতিতে হয়, এই মামলা কি গতিতে হয়, পাবলিক তো দেখে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট, নট অনলি দ্যাট, উনি সারা পৃথিবীর এখন সেন্সেশনাল ব্যক্তি। যদি নোবেল লরিয়েট যারা জীবিত আছে তাদের ভিতর যদি আপনি মূল্যায়ন করেন, তাদের ভিতর যদি মার্কিং করতে দেওয়া হয়, উনি নাম্বার 1-ই থাকবেন। ইভেন স্পোর্ট জগতে, আন্তর্জাতিক স্পোর্ট জগতে উনি এখন নাম্বার 1, ওনাকে দিয়ে উদ্বোধন করা হয়। ওনার 3-0 বইটি এখন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই পড়ারই বিষয়। তো সেই ক্ষেত্রে সবার চোখ এইদিকে। আর পাশাপাশি আমাদের দেশে অনেকগুলো ঘটনা তো ঘটছে, অনেক কেলেঙ্কারি হয়েছে, পানামা পেপারে অনেকের নামও এসছে, তাদেরও যদি এই বিচার এইভাবে হতো। আর পাবলিক মনে করে যে উনি যেহেতু ওনার সারা জীবনের আয় ট্রাস্ট করে ট্রাস্টি বোর্ডে দিয়ে দিয়েছেন, মানি লন্ডারিং ওনার সাথে যায় না, এটা পাবলিক পারসেপশন। আমি মামলার ভিতরে কি আছে, মামলার বাইরে কি আছে, হয়তো কোর্টে কাছারিতে গেলে, হয়তো অ্যাডভোকেট লাউঞ্জে গেলে বসলে কথা হয়, শুনি, আপনাদের মাধ্যমে শুনি, সে ব্যাপারে আমি মন্তব্য করব না। তবে শুধু এটাই বলবো, এই রিসেন্ট পাস্টেও তো আমাদের অনেক বড় দুর্নীতির কথা এসছে। আমি একটু আগে বললাম পানামা পেপারে স্পেসিফিক নাম এসছে, তাদেরকে ধরার ব্যাপারে যদি এরকম আগ্রহ হতো, এরকম দ্রুতগতি হতো, যদি দুদক এরকম তৎপর হতো, তাহলে হয়তো এই প্রশ্নগুলো আসতো না। এখন এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক এই কারণে যে আমাদের চারিপাশে যাহা কিছু ঘটছে, বড় বড় যাহা কিছু আমরা দেখছি, আমরা বাংলাদেশ ব্যাংকের কেলেঙ্কারি দেখছি, আমরা ধরেন কমার্স আমরা অনেক ব্যাংকের কেলেঙ্কারি দেখেছি, অনেক বড় বড় মানি দুর্নীতি দেখেছি আমরা। আপনারাই সচিত্র প্রতিবেদন করেছেন বেগম পাড়ার কথা, আপনারাই সচিত্র প্রতিবেদন করেছেন দুবাইয়ের কথা, মালয়েশিয়ার কথা। তো সেগুলোর ক্ষেত্রে ধরেন অনেক অনেক বিষয় আছে যেগুলো একদমই আলোর মুখ দেখে না, আইনের মুখোমুখি হতে হয় না। ডক্টর ইউনূসের ক্ষেত্রে দ্রুততার সহিত হচ্ছে, এটি পাবলিক পারসেপশন। এটি আমিও মনে করি এই ব্যাপারে খতিয়ে দেখা উচিত অন্যান্য মামলাগুলো। আরেকটি বিষয় একটু জানতে চাই যে অর্থসাৎ এবং অর্থ পাচার মামলায় ডক্টর ইউনূস যে অভিযুক্ত হয়েছেন, এতে দোষী যদি তিনি সাব্যস্ত হন তাহলে কি সাজা হতে পারে?
ওটা তো আপনাদের প্রতিবেদনে আমি দেখেছি, মামলার সাথে যেহেতু আমি সম্পৃক্ত না, আমি স্পেসিফিক বলতে পারবো না। আপনাদের প্রতিবেদনে দেখেছি সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, এটি দেখেছি যে যাবজ্জীবন সাজার একটা বিষয় জড়িত রয়েছে। তো সুতরাং এটা তো আপনারাই বলে দিয়েছেন। জি জি, ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।